মিস ম্যাম আপনি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। মিস আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। সবাই জয়েন করতে ভালো লাগছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। তোমাদের যে পড়ার আগ্রহ আছে বোঝা যাচ্ছে। সবাই যে যেদিন ক্লাস নেই সেদিন এসে উপস্থিত হচ্ছ। ভালো লাগছে। আচ্ছা, অনেককে দেখতে পাচ্ছি, আরেকটু ওয়েট করি। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুচিতা আজকে এসেছো? কালকে এসএমএস দিয়েছিলে যে আসতে পারোনি ক্লাসে। ম্যাম হ্যাঁ কালকে না, কালকের আগের দিন আসলে আমার এত সমস্যা হচ্ছিল, ঢুকতে জুমে ঢুকে বারবার কেটে যাচ্ছিল, আর এতবার বের হয়ে গেলাম আর পরে ঢোকা যাচ্ছিল না। আচ্ছা সমস্যা নেই, ক্লাস তো আপলোড করে দিয়েছি ইউটিউবে। হ্যাঁ ম্যাম দেখে নিয়েছি। আচ্ছা, আমরা ঝটপট পড়া শুরু করব। 3 মিনিট হয়েছে। প্রথমে একটু তোমাদের সাথে ওয়ালাইকুম সালাম। আজকে আমরা প্রবন্ধটা পড়বো, ঠিক আছে বাবা? প্রবন্ধটা ঝটপট পড়লে আমরা আবার একটু পরীক্ষা নিয়ে আলোচনা করতে পারবো। সবাই একটু মাইক্রোফোন মিউট করে দাও বাবা, আওয়াজ হচ্ছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা লক্ষ্য করো, আজকে আমরা ওই যে প্রবন্ধটা পড়বো, এই প্রবন্ধটার মধ্যে কি কি আছে আমরা দেখছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমাদের আজকের প্রবন্ধটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। হ্যাঁ, এই প্রবন্ধটা কিন্তু তোমাদের প্রথম পাঠ্য। তোমাদের আগে আর কারো এটি পাঠ্য হিসেবে ছিল না এইচএসসি তে, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে। এর আগে ছিল বঙ্কিমচন্দ্রের লেখা আরেকটা প্রবন্ধ। তোমাকে জানো ওটার নাম কি? ওটার নাম হচ্ছে নো ম্যাম। বিড়াল। হ্যাঁ, বিড়াল প্রবন্ধ ছিল। তো ওই প্রবন্ধটার পরিবর্তে এই প্রবন্ধটা যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এই প্রবন্ধটাতেও আমরা বঙ্কিমচন্দ্রের যে লেখক সত্তা, তার যে চিন্তা ভাবনা এবং দূরদর্শী ভাবনা, হ্যাঁ, ভবিষ্যৎ নিয়েও তিনি যে ভাবতেন, সেই চিন্তা ভাবনা আমরা দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই লেখার মধ্যে দিয়ে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপাধি ছিল, জানো তোমরা? কি উপাধি, কেউ বলতে পারবে? সাহিত্য সম্রাট। হ্যাঁ, ভেরি গুড, সাহিত্য সম্রাট। কারণ ওই সময়ে যখন তিনি উপন্যাস লেখা শুরু করেছেন, এবং প্রথম সার্থক উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, তার এই যে প্রয়াস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এই প্রয়াসের মাধ্যমে কিন্তু বাংলা সাহিত্য উপন্যাসের যুগে প্রবেশ করে। এর আগে ইউরোপিয়ানদের মধ্যে উপন্যাস লেখা অনেক প্রচলন শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশে, তখন তো বাংলাদেশ ছিল না, এই বাংলা অঞ্চলে উপন্যাস অনেকেই লিখেছিল, কিন্তু সার্থক উপন্যাস হচ্ছিল না। প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করেছেন? সার্থক উপন্যাস লিখেছেন। এই জন্য তাকে, যেহেতু তিনি সাহিত্যের একটা নতুন যুগের সৃষ্টি করেছেন, তাই তাকে বলা হয় সাহিত্য সম্রাট। তোমরা খেয়াল রাখবে যে চট্টোপাধ্যায় বানান অনেকে পর পর আকার দাও না, হ্যাঁ, একটু আকারটা দিবে, নামের বানানটা ভুল হয়ে যাবে। তোমরা একটু মিউট করে দাও। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এই প্রবন্ধটার একটা বিশেষত্ব হচ্ছে এটা আকারে খুব ছোট, এবং এটার নামের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা বিষয়টা কি, তাই না? ওয়ালাইকুম সালাম। নামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা কি, যেটা
কি নিয়ে লেখা হয়েছে, যে নামটা পড়বে সে বুঝতে পারবে। যে সময় বঙ্কিমচন্দ্র সার্থক উপন্যাস লিখেছেন, যে সময়ে বঙ্কিমচন্দ্র কি করেছেন, সার্থক উপন্যাস লিখেছেন, ওই সময় অনেকে কি করছিলেন, সাহিত্য নিয়ে কথা হচ্ছে। বাবা একটু বন্ধ করো সবার মাইক্রোফোন। মিস সবাইকে মিউট করে দেন। সেটাই তো দরকার দেখা যাচ্ছে, করে দিচ্ছি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম বাবা। এখন সবার যারটা মিউট করে দিচ্ছি সবারটা, আর কেউ আনমিউট করবে না, ঠিক আছে? এবার দেখো, তিনি যখন লিখেছিলেন ওই সময়ে বাংলা সাহিত্য লেখার প্রতি সবার একটা আগ্রহ সৃষ্টি হয়ে গিয়েছিল। ম্যাম আপনি মিউট হয়ে গেছেন। মিউট আমি করেছি নিজে, সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখো ওই সময় কি হচ্ছিল, বাংলা সাহিত্য লেখার প্রতি সবার একটা আগ্রহ সৃষ্টি হয়ে যাচ্ছিল, যে বাংলা সাহিত্য লিখে তো অনেক মানে মানুষের কাছে পরিচিত হওয়া যায়, এক কাজ করে আমরা সাহিত্য লেখা শুরু করি। এই যে সাহিত্য লেখার প্রতি হঠাৎ করে বাঙালিদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল, এর জন্যই কিন্তু মানে বঙ্কিমের মনে হলো যে এই যে সবাই চোখ বন্ধ করে লিখছে, লেখা হচ্ছে না না হচ্ছে কোনো খবর নেই, চোখ বন্ধ করে লিখে যাচ্ছে, পত্রিকায় ছাপাচ্ছে না, কিন্তু অনেক অনেক লেখকের সৃষ্টি হয়ে গেল। এটা তাকে অনেক নাড়া দিল যে আসলে কি লেখায় একটা মানে লেখা লিখলেই হয়ে গেল, একটা সৃষ্টিশীল লেখা যদি না হয় তাহলে কেন মানুষ লিখবে? এই প্রশ্ন থেকে তিনি কি করলেন, এই প্রবন্ধটা লিখলেন যে যারা নতুন লেখক তোমাদের কি কি নির্দেশনা অনুসরণ করা উচিত। মানে তিনি নিবেদন করেছেন, মানে রিকোয়েস্ট করেছেন, এমন না যে তিনি আদেশ দিয়েছেন যে তোমাদের এভাবেই লিখতে হবে, এরকম না, তিনি একটু নিবেদন জানিয়েছেন। এরপরে আমরা দেখবো, এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছ মাথায় টুপি টুপি পরা, এটাই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি সরকারি চাকরিজীবী হয়েও ছদ্মনামে তিনি কি করতেন, প্রবন্ধ লিখতেন, এবং প্রবন্ধ লিখে তিনি কি করতেন, তার মনের যত দুঃখ সমাজের প্রতি সেই দুঃখকে তিনি প্রকাশ করতেন, কিন্তু ছদ্মনামে। ছদ্মনামটা কি জানো তোমরা কেউ? ছদ্মনামটা হচ্ছে কমলাকান্ত, ঠিক আছে? কমলাকান্ত নামে তিনি কি করতেন, মানে বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ লিখতেন, যেন কেউ ধরতে না পারে এটা বঙ্কিমচন্দ্র। লিখে লিখে তিনি কি করতেন, সমাজের সমস্যাকে তুলে ধরতেন। এবং তোমরা যখন এই প্রবন্ধটা পড়বে অবশ্যই যে লেখক পরিচিতি খুব ভালো করে পড়বে, কারণ এই যে তাকে নিয়ে কয়েকটা তথ্য আছে, তিনি সাহিত্য সম্রাট, তারপর তিনি বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন, একটা বিখ্যাত পত্রিকা ওই সময় বঙ্গদর্শন। তারপর তার যে উপাধি ছদ্মনাম কমলাকান্ত, এই সব কিছু কিন্তু তোমাদের খুব ভালো করে নোট করে পড়তে হবে, দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। এই জন্য আমি যেহেতু বইয়ে আছে এবং আমি যদি এখন দেখাই তোমাদের মানে খেয়াল থাকবে না জন্ম মৃত্যুর সাল, তোমরা বই থেকে একটু ভালো মতো পড়ে নিও। এবারে সিটিতেও কিন্তু দুইটা গল্প, দুইটা কবিতার লেখক পরিচিতি, কবি পরিচিতি খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, শব্দার্থ সবকিছু পড়তে হবে। এখন আমরা চলে যাই সার সংক্ষেপে। হ্যাঁ, এই প্রবন্ধটি তোমরা দেখবে পাঠ পরিচিতি থাকে না শেষে, সেখানে লেখা আছে যে এটা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত। বিবিধ প্রবন্ধ নামে তার একটা প্রবন্ধ গ্রন্থ আছে, ওই গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এই প্রবন্ধটি। হ্যাঁ, ওই গ্রন্থে আরো অনেক প্রবন্ধ আছে, এর মধ্যে একটি হচ্ছে আমাদের আজকের পাঠ্য প্রবন্ধটি। এটি কিন্তু এর আগে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, দেখবে আমাদের পাঠ পরিচিতি দেওয়া আছে একটা পত্রিকায়। এই যে প্রথম প্রকাশ পেয়েছিল এই প্রবন্ধটা, প্রকাশ পাওয়ার পরে গিয়ে হ্যাঁ হ্যাঁ প্রচার, ভেরি গুড, এই পত্রিকায় প্রথম প্রকাশ পায়। তারপরে কি হয়েছে, প্রকাশ পাওয়ার পরে যখন মানে এটা সবাই পড়ে ফেলেছে অলরেডি, তখন বঙ্কিম কি করলেন, তার আরো অনেক প্রবন্ধ যেগুলো পত্রিকায় প্রকাশ পেয়েছে সেগুলো নিয়ে একটা বই প্রকাশ করলেন, যার নাম হচ্ছে বিবিধ প্রবন্ধ। এটা দেখো দ্বিতীয় পয়েন্ট আমি কি লিখেছি, এটা আকারটা কিন্তু খুব সংক্ষিপ্ত। তোমরা দেখবে যে বিড়াল আমরা আগে পড়েছিলাম, যে তখন ওই প্রবন্ধটা পড়তে অনেক টাইম লাগে, অনেক বড় একটা প্রবন্ধ, এটা কিন্তু খুব সংক্ষিপ্ত। কিন্তু এই বিষয়টা কি, সংক্ষিপ্ত হলেও মানে বলে না যে ছোট হলেই যে তাকে অবজ্ঞা করতে হবে তা নয়, ছোট কিন্তু সর্বকালের জন্য প্রযোজ্য। যখনই কেউ লেখাকে পেশা হিসেবে নিতে চাবে অথবা লিখতে চাবে নতুন লেখক, যে সবার জন্যই এই পরামর্শ মানে প্রযোজ্য।
এখানে তিনি কি করেছেন, নতুন লেখকদের পরামর্শ প্রদান করেছেন। তার তার মূল কথা কি এই প্রবন্ধে? মূল কথা হচ্ছে যে আমরা অর্থের লোভে বা খ্যাতির লোভে কখনো লিখবো না। লিখতে হবে কি জন্য? মানুষের কল্যাণ বা সৌন্দর্য সৃষ্টির জন্য। মানে আমার মন চাচ্ছে একটা সাহিত্য সৃষ্টি করতে, সুন্দর কিছু সৃষ্টি করতে, এটাই আমার উদ্দেশ্য হবে। আমি এটা লিখে আমি অনেক টাকা পাবো বা অনেক খ্যাতি পাবো, এই লোভ করলে এই দুইটা কিছুই পাওয়া যাবে না। যদি তুমি কোনো লোভ না করে শুধু মনের আনন্দে লিখো সৌন্দর্য সৃষ্টি বা মানব কল্যাণের জন্য, তখন কি হবে, তোমার কাছে অর্থ এবং খ্যাতি আপনি আপনি এসে ধরা দেবে। তারপর তিনি আরেকটি কথা বলেছেন এখানে, সেটা হচ্ছে অনুকরণের প্রবৃত্তি বর্জন করতে হবে। অনেকে কিন্তু কি করে, অন্যের লেখা অনুকরণ করে বা চুরি করে বা সেখান থেকে দু একটা শব্দ একটু চেঞ্জ করে 19-20 করে বলে যে আমি লিখেছি। এই যে অন্যকে অনুসরণ করা যায়, ঠিক আছে, এটা খুব ভালো যে সে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে, কোন কোন সমাজের সমস্যাকে চিহ্নিত করেছে, এগুলো অনুসরণ করো, কিন্তু অনুকরণ করা কিন্তু ভালো না। প্রত্যেকের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্য তুমি নিজেরটা প্রকাশ করতে হবে। অন্যদেরকে তুমি দেখবে যে তারা কিভাবে লিখেছে, কিন্তু অনুকরণ করে যে লিখে সে কিন্তু বেশি দিন টিকতে পারে না। তোমরা দেখবে যে অনেক তারকার চেহারার অনুরূপ অন্য তারকা আসে না, কিন্তু বেশি দিন চলতে পারে না কিন্তু। হ্যাঁ, বলে যে ওর মতো চেহারা, এরকম নায়ক এসেছে, নায়িকা এসেছে, কিন্তু আসার পর কিন্তু ও কিন্তু ততদিন চলতে পারে না, যে নকলটা। হ্যাঁ, নিজস্ব কোনো বৈশিষ্ট্য না থাকলে এটা বেশি দিন চলে না। তো এটা হচ্ছে এই প্রবন্ধ সম্পর্কে সারসংক্ষেপ। আমরা এখন প্রবন্ধে চলে যাব। দেখো একদম পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছেন, এক্সট্রা কোনো কথা না যে আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি, এরকম কিছু না। একেবারে সরাসরি উনি কি বলেন, পয়েন্টের মধ্যে লিখে দিলেন। যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। এখানে ম্যাম কি বাবা বলো? ম্যাম আমি মাত্র জয়েন করলাম, তো যদি একটু বলতেন কোন প্রবন্ধ? বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। হ্যাঁ, নব্য লেখকদের প্রতি নিবেদন, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন মিউট করে দাও। দেখো তোমরা এই প্রবন্ধটা সাধু ভাষায় লিখিত, এটা জানাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ যখন তোমরা ভবিষ্যতে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দিতে যাবে, হ্যাঁ, বা কিছু কোনো ধরনের চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে এই ধরনের প্রবন্ধ যেগুলো মানে একটু বিখ্যাত বা যেগুলো তোমাদের পাঠ্য ছিল, সেগুলো সম্পর্কে লিখে যে নিচে কোন প্রবন্ধটি সাধু ভাষায় লিখিত, নিচে কোন প্রবন্ধটি সাধু ভাষায় লিখিত না, এটা কিন্তু সাধু ভাষায় লিখিত। হ্যাঁ, প্রথমে তিনি বললেন যে টাকার লোভে তোমরা মানে খ্যাতি, টাকা না, এখানে খ্যাতির কথা বলেছে। যশ মানে খ্যাতি, খ্যাতির জন্য লিখবে না, তাহলে কি হবে, খ্যাতিও হবে না, লেখাও ভালো হবে না। যদি তোমার লেখা ভালো হয়, অটোমেটিক কি হবে, তুমি খ্যাতি অর্জন করবে। দ্বিতীয়টা বললেন কি, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, যে টাকার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেই দিন হয়নি। মানে যে সময় তিনি বলছিলেন সে সময়ে অলরেডি ইউরোপের মানুষরা পেশা হিসেবে লেখাকে গ্রহণ করছিল। হ্যাঁ, এখন যেমন অনেকেই লেখক একটা পেশা, তখন কিন্তু যে সময় উনি প্রবন্ধ লিখেছিলেন তখন এই অঞ্চলে লেখক একটা পেশা এটা ছিল না। মানে তুমি অন্য কোনো জব করবে, পাশাপাশি লেখা তোমার একটা শখ, কারণ লেখে কেউ সংসার চালাতে পারতো না। তো বলছে তোমরা যদি টাকার জন্য লিখো, তাহলে ওই অবস্থা আমাদের এখনো হয়নি। ওই অবস্থা এখন ইউরোপে হয়েছে। ইউরোপের মানুষ শিল্প সাহিত্যের প্রতি অনুরক্ত হয়েছে, এর গুরুত্ব বুঝতে পেরেছে, তাই মানে অনেকে পেশা হিসেবে লেখক যে পেশা, লেখার যে পেশা, সেটা গ্রহণ করেছে, কিন্তু আমাদের এখনো সেদিন আসেনি। এগুলো কিন্তু অবজেক্টিভ আসে যে কোথায় টাকার জন্য লেখা টাকা পায়, ইউরোপে, ঠিক আছে। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখানে একটা শব্দ আছে, লোকরঞ্জন প্রবৃত্তি। লোকরঞ্জন মানে কি, মানুষের মন খুশি করা। তুমি যখন চিন্তা করবে যে আমি টাকার জন্য লিখবো, তখন তুমি চিন্তা করবে যে মানুষ তাহলে কোনটাই খুশি হবে, আমি কি লিখলে মানুষ খুশি হবে। এই যে তুমি মানুষের কথা ভেবে মানুষকে খুশি করার জন্য লিখতে যাও, এটাই হচ্ছে লেখকের মূল কথা। যে অর্থের জন্য তুমি লিখতে গেলে তুমি মানুষকে খুশি করতে যাবে, তাহলে কি হবে, তোমার নিজের যে নিজস্বতা সেটা নষ্ট হয়ে যাবে। এখন আমাদিকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। কারণ আমাদের দেশের যে মানুষ, তাদের কথা বিবেচনা করে যদি মানে এইভাবে লিখতে চায়, তাহলে লেখা কি হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। যদি 3 নম্বর পয়েন্টে বললেন
যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশে বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। যারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। এটা কিন্তু বঙ্কিমের মত, যে যদি মানুষের কল্যাণের জন্য তুমি না লেখো তাহলে তোমার লেখাটা ভালো হয় না, ওটা হয়ে যায় যে অনেকে যাত্রাপালা করে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওরকম যেন লাগে, মনে হলো যে তুমি সৃষ্টিশীল কিছু করছো। 4 নম্বরে বললেন কি, যাহা অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। হ্যাঁ, মানে যে প্রবন্ধে অন্যকে নিন্দা করা হয়, অন্যকে ছোট করা হয়, হ্যাঁ, অথবা অন্য ধর্মকে তুচ্ছ করা হয়, সেটা কখনোই হিতকর হতে পারে না। সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। এটা তোমরা দেখাবে যে সাহিত্যের উদ্দেশ্য কি, সত্য ও ধর্ম। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় আসে যে সাহিত্যের উদ্দেশ্য কি, মানে সত্য প্রতিষ্ঠা করা আর ধর্ম, মানে ধর্মের যে গুণগান সেটি মানুষের কাছে প্রচার করা। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। তাহলে বলতে পারে যে কোন দুটি ছাড়া লেখনী ধারণ মহাপাপ? সত্য ও ধর্ম। তারপরে যাহা লিখিবেন, 5 নম্বরে বললেন, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছু কাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, অনেকেই কি করে লেখার সাথে সাথে ছাপাতে দিয়ে দেয় না, এটা কি তিনি সমর্থন করছেন না। তার মতে লেখার পরে কিছুদিন ফেলে রাখা ভালো। ফেলে রাখা মানে রাস্তায় ফেলে রাখবে তা না, মানে কিছুদিন তুমি এটাকে রেখে দাও। অনেক মানে যখন কিছু সময় কেটে যায় তখন কিন্তু মানুষের মধ্যে পরিপক্কতা আসে। আসার পর যখন ওই লেখাটা দেখবে যে আরে আমি তো এগুলো লিখেছি, কিছু তো ত্রুটি আছে, তাহলে আরো একটু ঠিক করে লিখি। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। তাহলে কোন 3টার কথা বললো যে রেখে তারপরে সংশোধন করতে? কাব্য মানে কবিতা, নাটক আর উপন্যাস, এই 3টাকে বলেছে লেখে রেখে দিতে, পরে ছাপাতে, সাথে সাথে ছাপাতে না। যারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এর মানে কি জানো, অনেকে থাকে না পত্রিকায় লেখালেখি করে, পত্রিকার জন্য লিখতে হয়, প্রতিদিন লিখতে হয়, মানে সংবাদ না, পত্রিকায় থাকে না কোনো সাহিত্যিক প্রতিদিন গল্প দেয় অথবা প্রতিদিন লেখা দেয়, যদি কেউ এই উদ্দেশ্যে দেয় তাহলে সে কি করতে পারবে না, এই নিয়মটি পালন করতে পারবে না। কারণ সাময়িক পত্রিকায় তুমি যদি লেখা ছাপাতে চাও, তাহলে তুমি যদি একটা লেখা লিখে 1 বছর রেখে দাও, তাহলে এই লেখা কে ছাপাবে? এতদিন কি আর পত্রিকার লোকেরা অপেক্ষা করবে যে আমি ওর কাছে চেয়েছি 2 দিন আগে আর আমাকে 1 বছর পরে দিল? এই যে সাময়িক কাজে যারা সাময়িক সাহিত্য মানে হচ্ছে যারা বিভিন্ন পত্র পত্রিকায় লেখা ছাপায় রেগুলার, তাদের পক্ষে কি এটা হয় না, এই নিয়ম পালন করা সম্ভব হয় না। এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এটা দাগাও যে সাময়িক সাহিত্য কার জন্য ক্ষতিকর? লেখকের জন্য। মানে যদি পত্র পত্রিকায় রেগুলার লেখা ছাপাও তখন একজন লেখকের মান কমে যায়। ঠিক আছে, এরপরে 6 নম্বর বললো, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটা রক্ষিত হয় নাই। মানে যে সাময়িক যে পত্রিকাগুলো ম্যাগাজিনগুলো বের হয় সেখানে কিন্তু প্রয়োজন ছাড়াও মানুষ এক একটা বিষয়ে লেখালেখি করে। তো এটা ঠিক না যে তোমার যেখানে অধিকার নেই ওই বিষয়ে তুমি লেখালেখি করবে না। 7 নম্বর, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, শুধু লেখার জন্য না, মানুষের মানে ব্যক্তিগত জীবন না। তুমি যদি কাউকে জাহির করতে যাও, হ্যাঁ, যে আমি অনেক জ্ঞানী, তখন তুমি কিন্তু মূর্খই প্রমাণিত হও। যে জ্ঞানী তার কথাতে কিন্তু প্রকাশ পায়। তুমি মানুষকে জাহির করবে না যে আমি জ্ঞানী, লেখার মধ্যেও প্রকাশ করার চেষ্টা করবে না যে আমি অনেক জ্ঞানী। অটোমেটিক তোমার মধ্যে যদি জ্ঞান থাকে, বিদ্যা থাকে, তো সেটা কি হবে, অটোমেটিকই প্রকাশ পাবে, চেষ্টা করতে হবে না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পারিপাট্যের বিশেষ হানিজনক। মানে পাঠক যেমন বিরক্ত হয় যে এত জ্ঞান দেয়, আর কি হয় রচনার পরিপাট্য মানে রচনার যে সৌন্দর্য, লেখার যে সৌন্দর্য, এটা কি করে, হানি করে না, কমিয়ে দেয়। এখনকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সেই ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। উনি বললেন যে আমি বর্তমানে মানে
তৎকালীন সময়ের কথা বলছেন যে আমি যে প্রবন্ধে পড়ি, যে প্রবন্ধের মাঝখানে ইয়া বড় বড় কোটেশন, হ্যাঁ, অমুক লেখক এটা বলেছেন, অমুক অমুক পত্রিকা এটা এসেছে। তো যে ভাষা আপনি জানেনই না, যেমন একটা লোক হয়তো জার্মানি একটা কোটেশন বাংলা অনুবাদ করে দিয়েছে, সে কিন্তু জার্মান ভাষা পারে না, সে কিন্তু আরেকজনের তা থেকে কপি করে দিয়েছে। এই যে এটাকে তিনি সমর্থন করছেন না, যে পরের কাছে খুব ভাব দেখাচ্ছেন যে জার্মান কোটেশন আপনি জানেন, ফরাসি কোটেশন জানেন, এগুলো দেখিয়ে দেখে আপনি যে উঠাচ্ছেন, এইরকম লেখার কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, যে ভাষা আপনি জানেন সেটাকে আপনি আপনার গ্রন্থে উদ্ধৃত করতে পারেন। ৮ নম্বরে বললেন অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। তোমরা নিশ্চয়ই জানো যে কাব্য বা সাহিত্যে অলংকার ব্যবহার করা হয়। এই অলংকার কিন্তু যে আমরা গয়না পরি তা না, কিন্তু কাজটা গয়না পরার মতোই। আমরা যেমন গহনা পরে সৌন্দর্য বৃদ্ধি করি, তেমন লেখার মাঝখানে অলংকার মানে তুলনা, উপমা বলে না, চাঁদ বুট বা এরকম যে উপমা ব্যবহার করে, এগুলো করে কি করে লেখার সৌন্দর্য বৃদ্ধি করে। এখন তুমি যদি জোর করে অলংকার প্রয়োগ করো, জোর করে বেশি বেশি মানে প্রয়োজন নেই যে জায়গায়, ওই জায়গায় তুমি অনেক সুন্দর কোনো শব্দ ব্যবহারের চেষ্টা করো, তাহলে ওই লেখাটা উপযুক্ত হবে না। আবার জোর করে মানুষকে হাসানোর চেষ্টা করো, রসিকতা মানে অযথা একটা হাসির কিছু দেওয়ার চেষ্টা করলে আসলে মানুষ হাসলোই না। জোর করে যেটা করার চেষ্টা করো ওটা করতে না বললে। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতো আপনি আসিয়া পৌঁছবেন, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অর্থাৎ আমরা এটা ঠিক যে একটা সাহিত্যের মধ্যে যদি অলংকার না থাকে, মানে কোনো ধরনের উপমা, তুলনা, মানে সুন্দর কোনো লাইন চরণ না থাকে, তাহলে কিন্তু পড়তে ভালো লাগে না। আবার রসিকতা, যদি হাস্যকর কোনো লাইন না থাকে, তাও পড়তে ভালো লাগে না। কিন্তু যদি কোনো লেখক মানে এতটাই গুণী হন, তাহলে তার কাছে অটোমেটিক ওটা চলে আসবে। সে জোর করে বই খুঁজে খুঁজে কোথায় জোকস আছে, কোথায় হাসির কিছু আছে, অলংকার আছে বের করতে হবে না। সে লেখার মাঝখানে তার যে ব্যঙ্গ বা রসিকতা বা অলংকার সব আপনা আপনি এসে পৌঁছে যাবে। অসময় বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নেই। মানে যে জানে না শূন্য ভাণ্ডার, মানে যার মস্তিষ্কে কিছু নাই, এবং যে বুঝে না যে কোথায় হাস্যরস সৃষ্টি করা দরকার আর কোথায় অলংকার প্রয়োগের দরকার, সে কি করে, যখন চেষ্টা করে তখন ওটা খুব বাজে দেখা যায়। কদর্য মানে খুব বিশ্রী দেখা যায়। হ্যাঁ, ৯ নম্বরে বললেন যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সে স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। এই যে একটা লাইন আছে, এটা দাগাও। এই প্রাচীন বিধি কি? প্রাচীন বিধি হচ্ছে যে তোমার নিজের লেখা পড়ার, তুমি একটা জিনিস লিখলে, লেখার পর তুমি পড়ে দেখলে কি ওয়াও, এই লাইনটা তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা অলংকার হয়েছে বা খুব হাসির একটা কথা হয়েছে, তখন এটা কি করবে, কেটে দেবে। হ্যাঁ, এটা কে বলতো? এটা হচ্ছে প্রাচীন মানে লেখকরা বলতো, প্রাচীন নিয়ম। হ্যাঁ, এটা আমাদের বঙ্কিম বলেন নেই, বলেছেন হচ্ছে প্রাচীন যে লেখকরা তারা। কিন্তু বঙ্কিম এটা বলেন না যে কেটেই দাও। বঙ্কিম কি বলে, আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধু বর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাবে, মানে তোমার যারা বন্ধু আছে তাদেরকে বারবার পড়ে শোনাবে। দেখো তো আমি কত সুন্দর একটা লাইন লিখেছি। যদি ভালো না হইয়া থাকে তবে ২-৪ বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না। মানে যদি আসলেই ভালো না হয়, ২-৪ বার পড়ার পর তার নিজেই লজ্জা লাগবে যে এটা আমি কি লিখেছি। বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। এটা কিন্তু খুব সুন্দর সুন্দর করে এক একটা পয়েন্ট বলছে যে আসলে এগুলো যদি অনুসরণ করে একজন লেখকের জন্য খুবই ভালো, নতুন লেখকের জন্য। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। এটা দেখো তোমরা, এটা অনেক সময় অনুধাবনে চলে আসবে যে শ্রেষ্ঠ অলংকার কি, অবজেক্টিভে আসতে পারে সরলতা। মানে দেখবে একজন একটা জিনিসকে অনেক বাকি অনেক রং ঢং করে বলছে, আবার আরেকজন এটা খুব সহজ সরল ভাষায় বলছে, দেখবে সবাই সহজ সরল বিষয়টাকে গ্রহণ করছে। এজন্য জোর করে কবিতা বা লেখার মধ্যে অলংকারের দরকার নেই। তুমি সহজ সরল ভাষায় তোমার মনের কথা বলো, এটাই মানুষ পছন্দ করবে। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। তোমার পাঠক যদি না বুঝে, এত কঠিন ভাষা পাঠকই যেন না বুঝে, তাহলে আর লিখে লাভ কি? হ্যাঁ, মানুষকে বোঝানোর জন্য আমি অনেক জ্ঞানী, অনেক সংস্কৃত ভাষা আমি জানি, এটা মানে অনুসরণ করে তুমি ইচ্ছে মতো কি করলে সংস্কৃত শব্দটা তো দিয়ে লিখে এত কঠিন করলে যে পাঠক বুঝতে পারলো না, তাহলে লেখার উদ্দেশ্য এখানে সফল হলো না। এখানে কিন্তু কয়েকবার লেখা আছে সাহিত্যের উদ্দেশ্য, লেখার উদ্দেশ্য, এই বারবার যেগুলো আছে ওগুলো একটু জাগাতে হবে। এরপর তিনি বললেন কাহারও অনুকরণ করিও না, অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। একটা ভালো কথা বলেছেন, কাউকে যদি আমরা অনুকরণ করি মানে অনুসরণ না করি,
যদি অনুকরণ হুবহু তার মতো হতে যায় তখন কি হয়, তার দোষগুলো আমি নিয়ে ফেলি, গুণ নিতে পারি না। হ্যাঁ, এটাই বলেছেন যে আমরা যখন অনুকরণ করতে যাই তখন দোষগুলোকে আমরা অনুকরণ করি, গুণগুলো করতে পারি না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এরূপ লিখিয়াছেন, আমি ওইরূপ লিখব, একথা কদাপি মনে স্থান দিও না। মানে অমুকের এই বিষয় নিয়ে লিখেছে, এটাই লিখেছে, এইভাবে লিখেছে, আমি এভাবে লিখবো, এটা যদি ভাবো তাহলে তুমি ভালো লেখক হতে পারবে না। কদাপি মানে মানে কখনো বা ভুলেও মধ্যে স্থান দিও না। 12 নম্বরে বলছেন, যে কথা প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না, প্রমাণগুলি সংযুক্ত করার সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। মনে করো তুমি একটা বিষয় নিয়ে লিখছো, হ্যাঁ, কিন্তু এই বিষয়টা তুমি কিন্তু নিজেও মানে ভালো মতো জানো না, তোমার কাছে এই তোমার কথার পক্ষে তেমন যুক্তি নেই, তাহলে তুমি ওই বিষয়ে লিখবে না। কারণ সবসময় যে লেখার মধ্যে যুক্তি দিতে হবে তা না, কিন্তু তোমার জানতে হবে। কারণ এমনও হতে পারে তোমার লেখাটা কেউ প্রতিবাদ করলো যে আপনি যেটা লিখেছেন এই বিষয় তো এটা না, হ্যাঁ, সে একটা যুক্তি দিল, তুমি যদি জানো যে তোমার যুক্তিগুলো সঠিক তখন তুমি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। এই জন্য যেটা তুমি জানো না ওটা তুমি লিখবে না। বাংলা সাহিত্য বাংলার ভরসা। হ্যাঁ, শেষে শুনে কি বললেন যে বাংলা সাহিত্য হচ্ছে বাঙালিদের ভরসা। এই নিয়মগুলি বাংলার লেখকদের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হতে থাকিবে। এই যে নিয়মগুলি লেখক বললেন, এটা যদি লেখকদের দ্বারা রক্ষিত হয় তাহলে বাংলা সাহিত্য কি হবে, বেগে মানে অনেক দ্রুত বাংলা সাহিত্যের উন্নতি হবে। তাহলে প্রবন্ধটা কিন্তু শেষ হয়ে গেল। এত সংক্ষিপ্ত প্রবন্ধ খুব কমই পড়েছি, আর পয়েন্ট পয়েন্ট হওয়াতে পড়তে বিরক্তও লাগবে, তাই না? এই জন্য এই প্রবন্ধটা পড়ে ভালোই লাগলো। এখন প্রবন্ধটা শেষ হলো, তোমাদের কোনো প্রশ্ন আছে এই প্রবন্ধ নিয়ে? কদাপি অর্থ কি আরেকবার বলবেন? কদাপি মানে কখনো বা ভুলেও, মানে এটা একটা অব্যয় টাইপের শব্দ আর কি, যাতে বোঝা যে ভুলেও ভাবে করবে না, কখনো বা কখনো করবে না। ম্যাম, যখন আমরা সৃজনশীল লিখবো আমরাও কি ওনার মতো করে পয়েন্ট পয়েন্ট দিয়ে লিখবো নাকি আমরা একদম ব্যাখ্যামূলক ভাবে দিব? না না, তোমরা ব্যাখ্যামূলক ভাবে লিখবে, তোমরা মানে গুছিয়ে তোমরা সৃজনশীল যেভাবে লিখো না ওভাবে লিখবে, কিন্তু ব্যাখ্যামূলক ভাবে লিখবে। উনি তো তোমাদের বোঝানোর জন্য সংক্ষিপ্ত পয়েন্ট পয়েন্ট করে লিখেছেন। ওকে। তাহলে আমরা আজকে যে প্রবন্ধটা পড়লাম এটার মূল কথা হচ্ছে যে লেখকরা কিভাবে লিখলে সঠিক ভাবে মানে সে সফল লেখক হতে পারবে, এটা হচ্ছে মূল কথা। তোমরা এটার যে অনুশীলনটা অবজেক্টিভ আছে, শব্দার্থ আছে, কিছু কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ যেহেতু তোমাদের এবার জ্ঞানমূলক প্রশ্ন থেকে আসবে, হ্যাঁ, তো মানে জ্ঞানমূলক মানে কি, মানে বহু নির্বাচনী টাইপের প্রশ্ন আসবে বেশি, সেহেতু তোমাদের প্রস্তুতি নিতে হবে এমন ভাবে যে 4টা গল্প কবিতারই সবকিছু মানে পড়তে হবে, শব্দার্থ, লেখক পরিচিতি, কবি পরিচিতি, পাঠ পরিচিতিতে দেখবে অনেক প্রশ্ন থাকে, যে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, কোন মানে ম্যাম, একটা গ্রন্থ। কোশ্চেন করি, আমাদের হাফ ইয়ারলির আগে এরকম ক্লাস টেস্ট কয়টা হতে পারে? এভাবে তো মানে নরমালি আমাদের যে আগে হতো তখন 3টা হতো, বুঝছো, 3টা হয়ে তারপরে গড় করে ওই নাম্বারটা আমাদের হাফ ইয়ারলির সাথে যুক্ত হতো। এখন এবার কি হয় এটা তো বুঝতে পারছি না, করোনার মধ্যে 3টা হয় নাকি 2টা হয় বলতে পারছি না। এখন দেখো টাইম আছে আমাদের কাছে 10 মিনিট, আমি 10 মিনিট তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে পরীক্ষা নিয়ে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে পরীক্ষা আমরা সবাই জানি 6 তারিখ, হ্যাঁ, বাংলা পরীক্ষা। তোমরা ওই রুটিনের মধ্যে সব দেওয়া আছে যে কিসের উপরে হবে পরীক্ষা, কোন বিষয়ে, হ্যাঁ, মানে সিটির উপর, সিটি যে সিলেবাসটা তোমাদের কাছে আছে তার উপরে হবে, তারপর কয়টা থেকে কয়টা, কয়টা এমসিকিউ গুলো দেওয়া আছে না তোমাদের ওই রুটিনে, এমসিকিউ কয়টা সবকিছু দেওয়া আছে মনে হয়। জি ম্যাম। হ্যাঁ, তাহলে তোমরা তো ওখানে দেখেছোই যে কয়টা এমসিকিউ। তোমরা এর মধ্যে মনে হয় কোনো আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে পরীক্ষা দিয়েছো, তাই না? মানে এভাবেই জি ম্যাম। প্র্যাকটিস করার জন্য তো গুগল জি ফর্মে ম্যাম। তোমাদের অভ্যাসও আছে, তাহলে একেবারে নতুন যে তা না। আর সময় মতো তোমরা প্রশ্ন পাবে, লিংক পাবে, তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন অ্যান্সার দিয়ে সাবমিট করে দেবে, বাস এটাই তো, আর তো কিছু না। আর পড়তে হবে, এটা হলো মেইন কাজ। আসল কাজ হচ্ছে পড়া। মিস, আমাদের হলো কি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে হবে? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তোমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একসাথে থাকে, বুঝতে পেরেছো? সেকেন্ড ইয়ারে গিয়ে আমরা আলাদা আলাদা করে প্রশ্ন করি। ফার্স্ট ইয়ারে তোমাদের একটা প্রশ্ন হবে দুটো মিলে, তার মানে সমাসও পড়তে হবে, আবার এই যে বাংলা প্রথম পত্রে যা আছে এগুলো পড়লে দুটো মিলে 20 নম্বরের অ্যান্সার দিতে পারবে। দুইটা মিলে 20 মার্ক? হ্যাঁ, বাংলা যে লেখা আছে 20, ওটাতে 20।
ম্যাম আমরা তো সোনার তরী পড়িনি, তাহলে কি ওইখান থেকে কোশ্চেন আসবে না? সোনার তরী তো ম্যাডাম তো কবিতা পড়াচ্ছেন, ম্যাডামই ইনশাল্লাহ পড়াবেন। আর যদি কোনো কারণে কোনো টপিক বললাম যে বাদ চলে যায়, তাহলে ওইটা আমরা পরীক্ষায় প্রশ্ন করবো না। হ্যাঁ, আমার একদিন ক্লাস আছে। হ্যাঁ ক্লাস হবে তোমাদের, মানে পড়া কমপ্লিট হবে। হ্যাঁ, এটা আমি মানে যতটুকু জানি যে তোমাদের যে সোনার তরী এটা কমপ্লিট হবে, তোমাদের তো ক্লাস আছে ম্যাডামের সাথে। এখন কথা হচ্ছে তোমরা এই যে ঝটপট করে আমরা প্রবন্ধটা পড়লাম, এটা কোনো সমস্যা নেই, পড়তে হবে তোমাদের বেশি। হ্যাঁ, আমি তো খালি বুঝিয়ে দিলাম, তোমাদের পড়তে হবে বেশি। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যে সমাস পড়ানো হয়েছে খুব দ্রুত পড়ানো হয়েছে। হ্যাঁ, অনেক সংক্ষেপে পড়ানো হয়েছে। সমাস যে বিস্তৃতভাবে পড়াতে হয় ওইটা আমরা পড়াইনি। কারণটা হচ্ছে সময় ফার্স্ট ইয়ারে আমরা সমাজটা শুধু মানে মূল কথাগুলো পড়াই, আর সেকেন্ড ইয়ারে ডিটেলসে পড়াই, কারণ সেকেন্ড ইয়ারে হিউজ টাইম থেকে প্রায় গল্প কবিতা ফার্স্ট ইয়ারে শেষ হয়েছে। তো তোমরা সময় যতটুকু করে পড়ানো হয়েছে, যেমন কালকে আমি খুবই তাড়াহুড়ো করে কি পড়ালাম, কর্মধারয় সমাস পড়ালাম আর তৎপুরুষ সমাস পড়ালাম। তো আমাদের কাছে আছে 7 মিনিট, যদি তোমরা কেউ জানতে চাও এই বিষয়ে তাহলে জিজ্ঞেস করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ম্যাডাম কালকে সমাজ থেকে এই জিনিসটা একটু জানতে চাই। মিস আমাদের যখন পরীক্ষা হবে তখন কি আমাদের কোনো ক্লাস চলবে? ধরেন আজকে বাংলা পরীক্ষা, এরপরে কি ফিজিক্স ক্লাস বা হায়ার ম্যাথ ক্লাস এরকম ক্লাস হবে? এটা মানে আমাদের কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন, তবে নরমালি ক্লাস হয় না। যেমন কিছুদিন আগে তোমাদের ওই যে সেকেন্ড ইয়ারে আপু যারা ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে উঠলো, তো তাদের তো ক্লাস হয় না। তোমরা তোমাদেরটা হবে না আমি আশা করি, কিন্তু আমি শিওর বলতে পারছি না, এটা স্যাররা বলতে পারবেন কর্তৃপক্ষ যারা আছে। ঠিক আছে, আমাদের কি নতুন করে কোনো আইডি খুলতে হবে মানে এক্সামের জন্য? তোমাদের গুগল আইডি আছে না? একটা থাকলেই তো যথেষ্ট। মানে যেটা দিয়ে তোমরা যে অন্য স্যারদের পরীক্ষা দিয়েছো না কিছুদিন আগে, কি যেন পরীক্ষা দিলে ওটা দিয়ে করতে পারবে, একটা থাকলেই চলে। আচ্ছা, আরেকজন কি বলতে ইমেল আইডি খুলতে হয়? জিমেল আইডি, হ্যাঁ একটা থাকতে হবে অবশ্যই, গুগল অ্যাকাউন্ট। ম্যাম আপনি যে কালকে সমাজের এই যে প্রকারভেদ গুলো পড়াইছিলেন না 15টা, ওটা তো উদাহরণ সম্পর্কে বুঝান নাই, ওটা যদি একটু বুঝিয়ে দেন। দেখছি, এই জন্য আমি কালকে বলছিলাম কি তোমরা একটু প্রশ্ন কম করো, আজকে সময় পাওয়া যাবে, কারণ আমি জানি যে প্রবন্ধটা বেশি বড় না, এই জন্য এই সময়ে অন্য কিছু পড়ানো যাবে। কালকেও ক্লাস থাকবে? কালকে তো তৎপুরুষটা একটু পড়ান। তৎপুরুষ, আচ্ছা দেখো তোমরা দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, এভাবে উপমান উপমিত তার সমস্যা নেই নাকি? তোমরা শুধু দুইটা বস্তু দেখলে সমস্যা নেই। হ্যাঁ, বস্তু দেখলে দুটো বস্তু দেখলে উপমিত, আর একটা বস্তু আর একটা ধর্ম দেখলে ওটা হবে উপমান। এখন দেখো তৎপুরুষ কি বলছিলাম, যে দুইটা যে পদ থাকে একটা সমাসে, এই যে পূর্বপদ আর এই যে পরপদ, দুইটা পদের মধ্যে যদি পূর্বপদের শেষে বিভক্তি থাকে আর বিভক্তি লোপ পেয়ে সমাস হয়, তাকে আমরা বলি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস চেনার দুটা উপায়, একটা হচ্ছে পূর্বপদে বিভক্তি লোপ পাবে, এবং যখন আমরা সমাসটা করব পরপদের অর্থ প্রাধান্য পাবে। এই দুটো দেখলে এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এখন আমরা দেখবো যে এটা 9 প্রকার কি কি। দ্বিতীয়া, দেখো 9 প্রকার শুনলে ভয় লাগে না যে এত প্রকার, কিন্তু মনে রাখার সহজ উপায় হচ্ছে আমরা যে বিভক্তি পড়েছিলাম কারক বিভক্তি, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পড়েছিলাম, মনে আছে? ওটা সপ্তমী পর্যন্ত পড়েছিলাম না? তো ওই প্রথমাটা বাদ দিয়ে বাকি যত বিভক্তি আছে, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, তাহলে কয়টা হলো? 6টা। তো 6টা প্রকারভেদ তো আমরা এখানেই পেয়ে গেলাম। হ্যাঁ, এই 6টা বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় ওই সমাসের নাম হচ্ছে উইথ তৎপুরুষ সমাস। যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ। যেমন দেখো স্বর্গকে গত, স্বর্গগত, অনেকে মারা যায় না, তখন আমরা বলি যদি স্বর্গগত হয়েছে, মানে স্বর্গ উনি স্বর্গতে চলে গিয়েছেন। এই যেখানে কে, এটা দ্বিতীয় বিভক্তি, যেহেতু কে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে তাই এটা দ্বিতীয় তৎপুরুষ। যদি এখানে তৃতীয় বিভক্তি লোপ পায় তাহলে তৃতীয় তৎপুরুষ। চেনা খুবই সহজ। তোমাদের যারা বিভক্তি ভুলে গিয়েছো তারা কি করবে, তোমাদের যে ব্যাকরণ বই আগের ছোট ক্লাসের বই খুলে দেখবে, বিভক্তিগুলো 2-3 বার পড়লে মনে পড়ে যাবে। কারণ বিভক্তি যখন পড়েছো বিভক্তি তো মুখস্থ করতে হয়েছে, তো ওই বিভক্তিগুলো একটু ভালো করে দেখবে,
আর দেখো এখানে চতুর্থী হচ্ছে নিমিত্ত। দেখো চতুর্থী কিন্তু বিভক্তিতে কি ছিল, দ্বিতীয়ার মধ্যে ছিল না কে রে ছিল। হ্যাঁ, তো কে রে এবং নিমিত্ত অর্থ বোঝালে ওটা হয় চতুর্থী তৎপুরুষ। এটা একটু আনকমন, এটা একটু আলাদা করে মনে রাখতে হবে। যদি নিমিত্ত বা জন্য অর্থ বোঝায়, নিমিত্ত মানে কি জন্য, হ্যাঁ মানে কারোর জন্য কিছু করে না, জন্য মানে নিমিত্ত, ওই অর্থ যদি সমাসটা মাঝখানে ব্যবহৃত হয় শব্দটা, তাহলে ওটা চতুর্থী তৎপুরুষ। এই সমাসগুলোর মধ্যে এটা ছিল একটু কঠিন, কারণ দ্বিতীয়া আর চতুর্থী তো আমরা বিভক্তি একই পড়েছি, মনে আছে তোমাদের? দ্বিতীয় বিভক্তিও কে রে, চতুর্থী বিভক্তিও কে রে, এই যে দুটো একই রকম। পার্থক্য করার জন্য কি করছে, মাঝখানে কে রে না দিয়ে নিমিত্ত অর্থ যদি ব্যবহৃত হয় তাহলে ওটা হবে চতুর্থী তৎপুরুষ। তোমাদের এত ডিটেলস এখন পড়া দরকার নেই, তোমরা শুধু যেগুলো সহজ ওগুলো দেখো, এই যে এইসব জটিল গুলো বাদ দাও। পঞ্চমী তৎপুরুষ কি, পঞ্চমী বিভক্তি কি ছিল, হইতে, থেকে, চে, এগুলো যে কোনো একটা যদি লোপ পায় তাহলে এটা পঞ্চমী তৎপুরুষ। ষষ্ঠীও ঠিক, ষষ্ঠী কি ছিল, র এর বিভক্তি লোপ পেয়ে যদি হয়, হ্যাঁ তাহলে এই যে সেম। আর সপ্তমীতে কি ছিল, এ ও তে, তে লোপ পেয়েছে তাই সপ্তমী। এটা বুঝতে পেরেছো? যে আমাকে জিজ্ঞেস করেছে সে বুঝতে পারছো কেন এগুলোর নাম এটা হয়েছে, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী? কে আমাকে জিজ্ঞেস করেছিল যে তৎপুরুষ সমাসের প্রকারভেদ বলুন ম্যাডাম? আচ্ছা ঠিক আছে। এরপরে আর তিনটা প্রকার আছে, সেটা আমরা দেখছি, কিন্তু এটা কোনো সংজ্ঞা উদাহরণ দেইনি, কারণ আমরা এখান থেকে শুধু তোমাদের নামগুলো, হয়তো প্রকারভেদ আসতে পারে যে তৎপুরুষ সমাস কত প্রকার, আর নামগুলো তোমাদের জানার জন্য যে 6টা জানবে বাকি 3টা জানবে না, এই জন্য আমি বাকি 3টা উল্লেখ করেছি। বাকি 3টা কি কি, ওই 6টা ছাড়া বাকি 3টা হচ্ছে নয় তৎপুরুষ সমাস, আর এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, এবং শেষেরটা হচ্ছে অলুপ তৎপুরুষ সমাস। শুধু নাম জানলেই হবে, তোমাদের এখানে উদাহরণ জানার দরকার নেই, ঠিক আছে? মনে রাখবে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, এটাই হচ্ছে তৎপুরুষ সমাসের মূল কথা। আর কার কোনো প্রশ্ন আছে? পরীক্ষা নিয়ে আমাদের হাতে 2 মিনিট আছে, বলতে পারো। নেই? তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়েছে পরীক্ষা নিয়ে? জি জি মিস। সবাই কি ঘুমাচ্ছে নাকি? না, এখন দেখো আরামে মানে শুয়ে শুয়ে ক্লাস করছে, লাভি বা দেখলাম। জি ম্যাম, আরামে ক্লাস করার সুযোগ পাইছি আমরা। ভালোই আছে। ম্যাক্সিমামই শুয়ে শুয়েই কাজ করে। যাক, ক্লাস তো করতে এইভাবে ক্লাস করতে খুবই বোরিং লাগে। যাক, তোমাদের আগ্রহ নিয়ে ক্লাস করছো এটাই বেশি। যারা রেগুলার ক্লাস করছো তারা এর ফল কিন্তু পাবে। কি বাবা বলো? ম্যাম, আপনি হচ্ছে আমাদের 10 নাম্বার লাইনে একটা কথা বলেছেন যে ম্যাম সবাইকে একটু মিউট করতে বললেন। দ্রুত বলো, না হলে এখনই কেটে যাবে। জি ম্যাম, যে হচ্ছে যিনি সোজা কথা নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে পাঠকদের প্রতি, সে হচ্ছে শ্রেষ্ঠ লেখক। তাহলে কি ম্যাম মাইকেল শ্রেষ্ঠ লেখক না? কারণ ওনার পড়া তো আমরা যখন আমরা ওনার সনেট পড়েছি তখনও বুঝিনি, এখন ওনার পড়াটা আমরা বুঝি নাই। এখন উনি যখন লিখেছিলেন তখনকার বাংলা ভাষা এমনই ছিল, মানে আমাদের কাছে এখন কঠিন মনে হচ্ছে, তখনকার সময় বাংলা ভাষা এরকমই ছিল। তো তাকে শ্রেষ্ঠ বলা হয় লেখার জন্য না, তার যে গঠন পদ্ধতিগুলো তার জন্য। যিনি সনেট প্রচলন করেছেন, তিনি মহাকাব্য প্রচলন করেছেন, মানে লেখার চেয়ে ওনার যে বিভিন্ন রীতি প্রচলন করেছেন যেন বেশি বিখ্যাত। এটা ঠিক যে উনি অনেকটাই কঠিন করেছেন, কিন্তু ওই সময়ে এই ভাষাটা একটু প্রচলিত ছিল। আস্তে আস্তে কিন্তু ভাষা সহজ হচ্ছে, জানো, আস্তে আস্তে কিন্তু ভাষা অনেক সহজ হয়ে গেছে। জি ম্যাম। আচ্ছা বাবা, তাহলে আমি এখন শেষ করে দিই, কেটে যাক আমি চাই না, তোমাদের কাছে বিদায় নিয়ে কাটতে চাই। ম্যাম আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, জি ম্যাম, আসসালামু ভালো থাকবে, ভালোভাবে পরীক্ষা দিবে সবাই, বেশি 20 আসসালামু আলাইকুম।